হলো বালি? তুই হাসছিস যে? হাসবো না বুঝি? বিধাতার কি লীলা খেলা, সে ভেবেই আমি হাসছি বালি। ও, আমার কপাল পুড়লো আর তোর হাসি পাচ্ছে? না গো না, আমি হাসছি আমার কথা ভেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, সে যে কেউ খণ্ডাতে পারে না। হলো কি আজ আমি এখানে থাকতুম নাকি? মানে? সে এক মজার কথা। আমার তো বিহারী ঠাকুরপোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে তো সেই ওনার সাথেই হল। বিহারী বাবুর সাথে? বলিস কি? তখন তো উনি বিয়ে করতে রাজি হননি। উনি আর বিহারী ঠাকুরপো দুজনে মিলে ঠিক করেছিলেন যে ওরা দুজন সম্বন্ধ দেখতে যাবে, তবে বিয়েটা করবেন বিহারী ঠাকুরপো। এ কথা নাকি বাড়ির বড়রাও পেতমি কেউ জানতো না, কিন্তু আমার অদৃষ্টে যা ছিল তাই তো হবে। তারপর বিহারী বাবুর সাথে বিয়েটা হলো না কেন? তারপর আর কি, আমার কপালে যে উনিই ছিলেন। আমার না ছিল রূপ, না ছিল গুণ, কিন্তু আমাকে দেখার পর যে ওনার কি হলো, উনি আমাকেই পছন্দ করে বসলেন। আসলে ভগবান যার কপালে যাকে লিখে পাঠিয়েছেন তার তো সেটাই হবে। রূপে গুণে তুমি আমার নখের যোগ্য নও, তবু মহেন্দ্রবাবু তোমাকেই পছন্দ করবে। কেন? কিসের জন্য? কি এমন দেখলো তোমার মধ্যে? দুঃখ করো না বালি, এই জন্মে তোমার কপালে স্বামী সুখ ছিল না। তবে তুমি যদি এই জন্মে ভগবানকে খুশি করতে পারো, তাহলে দেখবে পরের জন্মে তুমি ঠিক রাজরানী হবে। এত অহংকার ভালো নয় বালি। স্বামীর অহংকারে তুই অন্ধ হয়ে আছিস। তুই কি ভেবেছিস তোর কপালে রাজরানী হওয়া লেখা আছে আর আমার কপালে দাসীবাদী? তোর ওই কপাল পোড়াতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। চাইলে আমি তোর বিধাতার লিখন এক্ষুনি উল্টে দিতে পারি। এই দেখো বালি, এটা ভারী মজার জিনিস। এ আমি আগেও দেখেছি। এ তো দূরবীন, এ দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায়। এরকম আরেকটা? হ্যাঁ, এরকম আরেকটা আছে, দাঁড়াও আমি আনছি। এই দেখো, এবার তাহলে বাড়িতে তোর বিয়ে লাগলো বলে সরজু, কত মজা হবে তাই না রে? ছি ভাই সুয়াস, এসব তুমি কি রঙ করছো? এমন কথা কানে দিয়ে আমাকে আর পাপের ভাগীদের করো না। আহা, আমি বললেই দোষ? বিনোদিনী যে বিহারী ঠাকুরপুর কথা সায় দিল, তাতে বুঝি কোনো দোষ হলো না? বিনোদিনীর কথা আলাদা, সে কত লেখাপড়া জানে, কত গুণ তার। সে যা বলতে পারে, সে যা করতে পারে, তাকে আমরা পারি নাকি? এই যে আমার জন্য বিনোদিনীর মতো সবার সামনে হেট হলো। তুমিই বলো ভাই সুভাষ, বিনোদিনীর কি দরকার ছিল আমাকে বাঁচানোর? শাওরি মা আর মামা বাবু বিনোদিনীকে কত গালমন্দ করলেন। এমনটা যদি আগে জানতাম, তাহলে আমি কিচ্ছুতেই চড়ুইভাতিতে যেতাম না। বটে, তোর তো একেবারে উছলে পড়ছে দেখছি। কিন্তু তাতে লাভটা কি হলো? মাজা এখনো রেগে আছে তোর ওপরে। শাওরি মা যদি আমার উপর থেকে রাগ না কমে, তাহলে আমি বিষ খেয়ে নেব। তবু আমি আমার জন্য বিনোদিনীকে আর অপমান সহ্য করতে দেব না, কিচ্ছুতেই না। ও বাবা, এত দূর? বিনোদিনীর প্রেমে একেবারে যে হাবুডুবু খাচ্ছে। বেশ ভালোই বুঝতে পারছি, সরুজুর কচি মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে।
পেয়েছি। এইবার উপায় পেয়ে গেছি। এই ছোট্ট কাঁটাটা দিয়ে বড় কাঁটাটাকে উপড়াতে হবে। জানো তো বালি, ওনার এটা সেটা কেনার খুব শখ। আমি তো পুতুল খেলতে খুব ভালোবাসি, তাই উনি একদিন না দেখেই ঠিক করে ফেলেছেন যে উনি বিলেত থেকে একটা কথা বলা পুতুল আনবেন। সে আবার নাকি আগে থেকে পত্তর পাঠিয়ে টাকা জমা দিয়ে আনতে হয়। তারপর মাসি আর বেহাই ঠাকুরপো বারণ করায় ওনার মাথা থেকে সে কথা বলা পুতুলের ভুটকানা নেমেছে। ভাবছো আমি একাই তখন থেকে বকবক করে চলেছি, তুমি তো কিছুই বলছো না। তুই বল না, আমি সব শুনছি। দুজনে বকবক করাচ্ছে, তুই বরং বল, আমি শুনি। জানো তো বালি, ওনার আবার নতুন হুজুগ চেপেছে। উনি নাকি বিলেত থেকে আবার কি একটা আনবে যেটা দিয়ে মানুষের ছবি তোলা যায়। ক্যামেরা। তুমি জানো বালি, আমার তো ভাবলেই কেমন মাথাটা ভো ভো করে। এই ধরো আমি কেমন করে তাকাচ্ছি, কেমন করে হাসছি, কেমন করে হাত রাখছি, এসব নাকি উঠবে। আবার সেটা নাকি সারা জীবন ধরে দেখা যাবে। আজ থেকে এই নুপুর জোড়া তোমার পায়ে সুর তুলবে বিনোদ। তোমার পছন্দ হয়েছে তো? বেশ, তবে তোমার কোমল পা দুটি এগিয়ে দাও আর আমার উপহারের স্পর্শ গ্রহণ করে আমায় ধন্য করো বিনোদ। বাহ, চমৎকার। এই নুপুর জোড়া যে তোমার পায়ে ভারী সুন্দর মানিয়েছে বিনোদ। কে যে কার অলংকার সে আমি স্থির করে উঠতে পারছি না। না, লজ্জা পেলে তো চলবে না। আমার পুরস্কার, আমার পুরস্কার দাও বিনোদ। কি হলো বিনোদ? আমি যে তোমার জন্য চাতকের মতো প্রতীক্ষা করে আছি। এসো। তুমি তখন থেকে এই দূরবীন কানে দিয়ে কি এত দেখছো? এটা দিয়ে দূরের জিনিস খুব কাছে দেখা যায়, জানিস? সে তো জানি, তবে তুমি এই দূরবীন কানে দিয়ে বেচানা দেখছো কেন? বেচানা তো এখান থেকে খালি চোখেই দেখা যায়। দূরের জিনিস দেখতে হলে তো তোমাকে সেই ছাদে যেতে হবে। দূর বোকামি, এই দূর মানে কি চোখের দূরত্ব নাকি মাইলের দূরত্ব? তাহলে দূর মানে
অদূর ভবিষ্যৎ। আচ্ছা বালি, তুমি এই দূরবীনখানা দিয়ে ভবিষ্যৎ দেখছিলে বুঝি? সত্যি বালি, তুমি মাঝে মাঝে এমন সব মজার কথা বলো না। হেসে নে বালি, হেসে নে, এরপর যেন কাঁদতে না হয়। হ্যাঁ রে বেয়ারি, কলেজ তো ছুটি হয়ে গেছে, তা মইন এলো না কেন? সে কোথায়? মা, কলেজ ছুটি হওয়ার পর মহিন্দা হক সাহেবের মার্কেট গেছে, তা নাকি কি সব কেনাকাটি যাচ্ছে। এই এই একটা বাজে স্বভাব মইনের, আজে বাজে কেনাকাটা করে শুধু পয়সা ওড়ায়। তোমার ছেলের অন্য স্বভাব নিয়ে বেশি দুশ্চিন্তা হয় মা। সামান্য শখের জিনিস কেনায় যদি সে সন্তুষ্ট থাকতো, তবে সেটা সকলের পক্ষে মঙ্গল হতো। তো বুঝা হোক, আজকাল মইনের দেখছি লেখাপড়ায় আবার মতি ফিরেছে। সে কি আর এমনি এমনি কাকিমা, তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আজকে তো যাবে না বলছিল, আর এমনটা যদি চলে তাহলে তো মুশকিল। ওই অকম্মার ডেকে বউটা মইনকে একেবারে আঁচলে বেঁধে রেখেছে। ও বেয়ারি, বাবারে, একটু মইনকে সামলাস দেখি তুই। তোকে ছাড়া তো কাউকে আর ভরসা করতে পারিনি। মহিন্দাকে বশ করেছে ওই বিনোদিনী। আজ না হয় বুদ্ধি এঁটে মহিন্দাকে বিনোদিনীর থেকে দূরে রাখলাম, কিন্তু কতদিন আমি পাহাড়ে দিয়ে রাখবো দুজনকে? বিনোদিনী যদি সত্যি মহিন্দার উপর আকৃষ্ট হয়ে থাকে, তবে কি তার মন এত সহজে ঘোরানো যাবে? আশালতার জীবন যে একটা বড় ঝড় আসতে চলেছে মা। সেই ঝড়ে শুধু আশালতা নয়, তোমার এতদিনের সাজানো সংসারও যে ভেসে যাবে। বিহারি, তখন থেকে কি এত ভাবছিস বল দেখি? না, কিছু না কাকিমা। বিনু মা হয়েছে আরেক রকম, সারাক্ষণ বুকে রক্ত তুলে কেটে যাচ্ছে। কেন রে বাবা, তার কি কোনো শখ আহ্লাদ নেই? এই যতদিন মেয়েটা এখানে থাকবে ততদিন মইনের বউ কুটোটি নেড়ে দুটোটি পর্যন্ত করবে না। ও বেয়ারি, আমি মনস্থির করেছি, বিনু মাকে নিয়ে আমি জগন্নাথ ধামে তীর্থ ভ্রমণে যাব। তুই একটু ব্যবস্থা করে দিস বাবা। বিনু মায়ের একটু বিশ্রামও হবে, ওই দুদিন ঘুরে এলে আর একটু মনটাও ভালো থাকবে। কথাটা মা মন্দ বলেনি। বিনোদিনীকে নিয়ে তীর্থ গেলে কটা দিন সে মহিন্দার চোখের আড়ালে থাকবে। অন্তত কিছুদিন তাকে আশালতার মহিন্দার মাঝখান থেকে সরিয়ে রাখা যাবে। এটা দিদি একটা ভারী ভালো কথা বলেছো। কদিন থেকে আমারও মনটা জগন্নাথ দেবের দর্শনের জন্য ভারী টানছিল। ও বেহারি, তুই একটা কিছু বন্দোবস্ত করে দে বাবা। সে না হয়ে যাবে, কিন্তু তোমরা তিনজন মহিলা মিলে এত দূর তীর্থ করতে যাবে? একজন পুরুষ মানুষের দরকার তো। সে তুই যা খুশি করবে, কিন্তু যখন আমি মনে মনে ঠিক করেছি বেনোকে নিয়ে তীর্থে যাব, তখন কিন্তু যাবই। বেশ, তাই হবে মা। তোমার মনের স্বাদ এই ছেলে পূর্ণ করবে। দেখা যাক কি করা যায়। আমার আর ভাল লাগছে না। তোমরা এবার থেকে নিজেদের সংসার নিজেরা একটু সামলে নাও দেখি। ও এই দিকটা এই তো বৌমা, ওকে একটা কাজ করো, সবাইকে ডেকে আনো, তাড়াতাড়ি যাও। দিদি, চুপ কর, থেকে মুখ পড়া একটু আরাম নিচ্ছিলাম। দিদি বল। আমার মাথা একটা বুদ্ধি। কি বুদ্ধি? শোনো না, তোমাকে ওই দিন কটকের জন্য একটু সরজুকে ছাড়তে হবে। মানে ওই সহ্যকে ছাড় দেবো আমি? বলি তুই কি উন্মাদ হয়েছিস? ওই মেয়েকে না আমি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত তুলে দেবো, তবে গিয়ে আমার কলজেটা ঠান্ডা হবে। আরে বাবা, একটু ঠান্ডা মাথা শোনো না। দিদি, সরজুকে এখন আমাদের দরকার। ওকে দিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে। কি বলে? আচ্ছা ফুলে, তোর কি মাথাটা গেছে? এই তোর বুদ্ধি শুদ্ধি? সহ্যকে দিয়ে কাজ হাসিল? হ্যাঁ, ছাগলকে দিয়ে ধান মরাই হয়েছে কখনো? দিদি, তোমার এই ফুলু ভাই কখনো কাঁচা কাজ করে না, আমি বলছি দিদি। সরজু ছুঁচ হয়ে ঢুকবে আর ফল হয়ে বেরোবে। কি করতে চাইছিস সেটা তো বল বল। শোনো দিদি, ওই বেদবা তো সরজুর মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। বিনোদিনী উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। এমন অবস্থা, সে যদি বলে পড়শি ঘরে আগুন লাগাতে তাও লাগিয়ে দেবে।
তুই কি বলছিস ফুলু? একটু বিছানা নিয়েছি কি নিইনি, এর মধ্যে এত বড় কাণ্ড ঘটে গেল। কি সর্বনেশ, কি সর্বনেশ! দিদি তুমি এত চিন্তা করছো কেন? এটি আমাদের সাপে বর হয়েছে। শোনো দিদি, ওই সরোজকে ওই বেডবা মানুষটির পেছনে ল্যাঙ্গুডের মতো জুড়ে দিতে হবে, যাতে সরোজু একেবারে ছায়ার মতো অনুসরণ করতে পারে ওকে, বুঝলে? বলে কালকে উঠে কখন কোথায় যাচ্ছে, কার সাথে কি কথা বলছে, সব খবর এনে দেবে আমাদেরকে সরোজ। তাই বলছি দিদি, কয়েকদিনের জন্য তোমাদের একটু ওই সরোজুকে ছাড়তে হবে। কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না দিদি। আচ্ছা সে না হয় হলো, কিন্তু ফুলু বলি কি যে ওই সহ্যতে তোকে এসে সবকিছু বলবে, সে বিশ্বাস কি তোর আছে? সে তো এখন আবার ওই বেদ বা চালা হয়েছে না। আসতে দাও, তারপর দেখো আমার কথা মানে কি না। না ফুলু না, আমার যেন কিছুই কেমন ভালো ঠেকছে না। যাকে যাক, ও যা পারিস তুই করবে, যা 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 কর। মরে গেলুম। আমায় ডেকেছিলেন মামা বাবু? হ্যাঁ, তোমার সাথে একটু জরুরি কথা আছে। তোমার শাশুড়ি মা অসুস্থ, তাই তার হয়ে আমি তোমার কথাগুলো বলছি। তোমার ওই বিনু দিদির ওপর তোমাকে একটু নজর রাখতে হবে। সে কখন কোথায় যাচ্ছে, কার সাথে কি কথা বলছে, কি মদলো মারছে, সব তোমায় লক্ষ্য রাখতে হবে। কিন্তু মামা বাবু, এই কাজ আমি কখন করব? আমার যে সংসারে অনেক কাজ, সেসব কাজ আমি না করলে কে করবে? তোমায় সেসব নিয়ে ভাবতে হবে না সরোজু। তুমি শুধু বিনোদিনীর গতিবিধির ওপর নজর রাখবে। ভাড়ার ঘর, হেসেল, ছাদে, ঠাকুর ঘরে সে কোথায়, কখন, কার সাথে কি করছে, সব খবর এনে তুমি তোমার শাশুড়ি মাকে দেবে, মনে থাকবে। ছি, বিনু দিদি যদি জানতে পারে, সে যদি জিজ্ঞেস করে, কি বলবো আমি তাকে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথাগুলো বুঝি কানে গেল না? দেখ ফুলু দেখ, তোকে বলেছিলাম না, মনে হচ্ছে কি গরম শীত দে পুরো চোখ দুটা করে গেলে দি। চেলা হয়েছে গো চেলা, তোমার চেলাগিরি আমি বের করছি বৌমা, দেখো না তুমি। শোনো বৌমা, এতক্ষণ ধরে তো তোমার সাথে কাজের কথা বলছি, কিন্তু কাজ হাসিল করতে না পারলে কি হবে বলো তো? সরুজু, তুমি যদি আমাদের বিনোদিনীর খবরগুলো এনে দিতে পারো তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি না পারো তাহলে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে কাশী বা বৃন্দাবনের কোনো মন্দিরের দোরগোড়ায় তুমি পড়ে আছো। তাই বলছি, আমাদের আদেশ করে পালন করো। কি মনে হচ্ছে ফুলু? যেমন যেমন বললি তেমন তেমন কাজ হবে তো, করবে তো? ওর ঘাড় করবে দিদি। কোন সাপের কি মন্ত্র এটা আমার জানা আছে। বলছি আশা, আশা, ওমা, আপনি চলে এসেছেন? দাঁড়ান, আমি আপনার জলখাবারের ব্যবস্থা করি। না আশা, ওসবের কোনো দরকার নেই, ওসব পরে হবে। তুমি এখন কোথাও যাবে না। ওমা, না না, সে কি করে হয়? আপনি সারাদিন পর বাড়িতে ফিরলেন, এখন কিছু মুখে না দিলে যে মা রাগ করবেন। আপনি আপনার জামা কাপড়টা একটু ছাড়ুন, আমি যাই আপনাকে পেট্টমে একটু শরবত দিই। আমি এই গেলুম আর এলুম। না আশা, তোমায় বললাম না তুমি এখন কোথাও যাবে না। এসো আমার সঙ্গে একটু বসবে, এসো, বসো বসো বসো। তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো, এটা তোমার। এতে কি আছে? বলো দেখি। ছবির বই? হলো না। তাহলে রঙের বাস্ক? না, এবারেও হলো। বলুন না এতে কি আছে। বেশ তো, নিজেই খুলে দেখো না, দেখবে একবারে তাক লেগে যাবে।